নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। জম্মু কাশ্মীর আবার তীর্থযাত্রী পরিবাহী একটি বাসে হামলা চালিয়েছে জঙ্গিরা। সোমবার অনন্তনাগের রাস্তায় চালানো এই হামলায় অন্তত 7 তীর্থযাত্রী প্রাণ হারিয়েছে। নিহতদের অর্থ সাহায্য ঘোষণা দিল কেন্দ্র ও রাজ্য। উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের পছন্দের প্রার্থী পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। এদিন আয়োজিত বিরোধী দলের বৈঠকে প্রাক্তন এই আমলার নাম নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ইতিমধ্যে মৃত 37 জন বলে খবর। এখন নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রমের অধীনে বয়ঃসন্ধিকালে 10 থেকে 14 বছর এবং 15 থেকে 19 বছরের কিশোর কিশোরীদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছে। আয়রনের অভাবে অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা করতে বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি সোমবার প্রার্থনার পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। এছাড়া ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও প্রতি সোমবার মিড ডে মিল খাওয়ানোর পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীদের অপুষ্টির হাত থেকে রক্ষা করতে এবং বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করতে নিয়মিত কাউন্সিলররা বিদ্যালয়ে পরামর্শ দেন। আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালে বয়ঃসন্ধিকালীন পরামর্শ প্রদান কেন্দ্র রয়েছে। এর সুযোগ অবশ্যই গ্রহণ করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ডায়রিয়া বা পেটের রোগ থেকে বাঁচতে বিশুদ্ধ পানীয় জল পান করুন। খাবার আগে, রান্না করার আগে অথবা শিশুকে খাওয়ানোর আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাসি পচা নোংরা খাবার খাবেন না, যেখানে সেখানে মলত্যাগ করবেন না। ডায়রিয়া বা পেটের অসুখ হলে শিশুকে ওআরএস খাওয়ান। ওআরএস না পেলে চিনি লবণ দিয়ে বাড়িতে তৈরি শরবত, ডাবের জল ইত্যাদি খাওয়ান। 6 মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খেতে দিন। প্রয়োজনে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না। বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশের জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন। অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুরুমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার।
সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. তৃষ্ণা পেলে খুব মনে যাকে চায়, প্রিয় বন্ধু তখন হাতটি বাড়ায়, ফলের টেস্টে মন প্রাণ ভরে দেয়, তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, গলা যদি তৃষ্ণায় যায় শুকিয়ে, মনে হয় মন এক নিমেষে, মজা ভারী সারাদিন সঙ্গে নিলে, তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, প্রাণ আইস পপ। ধামাকাদার সব অফার নিয়ে আবারও হাজির স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা 2017। ৩রা জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত থাকছে হলমার্ক গহনার মজুরিতে 25% ডায়মন্ড গহনার ওপর ফ্ল্যাট 8% আকর্ষণীয় ছাড়। তাছাড়া তো রয়েছেই প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহারের সঙ্গে লাকি ড্র কুপনের মাধ্যমে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি ও তৃতীয় পুরস্কার ওয়াশিং মেশিন জিতে নেওয়ার সুযোগ। তাই এই মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স থেকে কেনাকাটার বাহানা থাকবে হাজার। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। জম্মু ও কাশ্মীরে আবার তীর্থযাত্রী পরিবাহী একটি বাসে হামলা চালিয়েছে জঙ্গিরা। সোমবার অনন্তনাগের রাস্তায় চালানো এই হামলায় অন্তত 7 তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন। নিহতদের অর্থ সাহায্যের ঘোষণা দিল কেন্দ্র ও রাজ্যে। জম্মু ও কাশ্মীরে আবার তীর্থযাত্রী পরিবাহী একটি বাসে হামলা চালিয়েছে জঙ্গিরা। সোমবার অনন্তনাগের রাস্তায় চালানো এই হামলায় অন্তত 7 তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন। ভারতীয় পুলিশ ও সিআরপি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা 8:15 দিকে মোটরসাইকেল যোগে 3 জঙ্গি বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে পালিয়ে যায়। প্রথমে তারা অনন্তনাগের থান্না বলে নিরাপত্তা বাহিনীর চেকপোস্টের উপর গুলি চালিয়ে বাতেঙ্গু এলাকার দিকে পালায়। সে সময় বাতেঙ্গুতে শ্রীনগর জম্মু সড়কের উপরে অমরনাথ যাত্রীদের একটি গাড়ি যাচ্ছিল। সেই বাস লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় জঙ্গিরা। অন্ধকারের সুযোগে দ্রুত গা ঢাকা দেয় তারা। এই হামলায় নিহত হন এক মহিলা সহ 7 তীর্থযাত্রী, সকলে গুজরাটের বাসিন্দা। জঙ্গিদের গুলিতে আহত হন 3 পুলিশ কর্মী সহ 14 জন। এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। বাতেঙ্গু থেকে পালানোর সময় আরওয়ানিতেও বাহিনীর শিবির লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে বাহিনী। তাদের সন্দেহ লস্করি তৈবা ও হিজবুল জঙ্গিরা মিলে এই হামলা চালিয়েছে। কাশ্মীরের পর্যটন মন্ত্রী প্রিয়া শেঠির দাবি যে বাসটিতে যাত্রীরা যাচ্ছিলেন সেটি নথিভুক্ত ছিল না, ফলে বাসটিতে তীর্থযাত্রীদের যান হিসাবে চিহ্নিত করার উপায়ও ছিল না, দেওয়া হয়নি নিরাপত্তাও। এই ঘটনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কাশ্মীরের অনন্তনাগে নিরীহ অমরনাথ তীর্থযাত্রীদের উপর নৃশংস সন্ত্রাসবাদী হামলায় সারা দেশ শিউরে উঠেছে। ঘটনার তদন্তে জানা গেছে যে এই রক্তপাতের নেপথ্যে রয়েছে জঙ্গি সংগঠন লস্করি তৈবা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় সংগঠনের কমান্ডার বশির লস্করির মৃত্যুর বদলা নিতেই এই হামলা চালিয়েছে লস্কর। আর হামলার মূল চক্রী লস্করি তৈবার জঙ্গি পাক নাগরিক আবু ইসমাইল। কে এই আবু ইসমাইল? লস্করের এই কুখ্যাত জঙ্গি পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা। মধ্য 30-এর এই ইসমাইল গত 7 বছর ধরে লস্করের সঙ্গে জড়িত। 200 জঙ্গির এই লস্কর শিবিরের সঙ্গে যুক্ত সে। এই জঙ্গিদের ভারতে আক্রমণ চালানোর জন্য ট্রেনিং দেওয়া হয় শিবিরে। গোয়েন্দা সূত্রে খবর, উপত্যকায় হামলা চালানোর জন্য লস্করের জঙ্গিদের সক্রিয় করে তোলার কাজ করেছে ইসমাইল। কতজন হামলাকারী রয়েছে তা অবশ্য স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে এই সংখ্যাটা 5 থেকে 6 জন। গোয়েন্দা সূত্রে খবর, ইসমাইল হামলা চালানোর কাজে হিজবুল মুজাহিদিনের স্থানীয় জঙ্গিদের ব্যবহার করছে, কারণ স্থানীয় হিজবুল জঙ্গিরা এলাকা বেশ ভালো রকম চেনে। এছাড়াও হামলার কাজে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা মিলতে পারে। তদন্তে দেখা গিয়েছে জঙ্গিরা কয়েকজন তীর্থযাত্রীকে পণবন্দি করতে চেয়েছিল। প্রায় 3 দিন এই পথে তারা রেকি চালিয়েছিল। গত সোমবার হামলা চালানোর চূড়ান্ত
সঙ্গে তো পায় জঙ্গিরা। উল্লেখ্য, গত সোমবারে পুলিশ লস্করের এই বড়সড় মডিউল ফাঁস করেছিল। তার সঙ্গে এই হামলার যোগ থাকতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের পছন্দের প্রার্থী পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী এদিন 18টি বিরোধী দলের বৈঠকে প্রাক্তন এই আমলার নাম নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের পছন্দের প্রার্থী পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী এদিন 18টি বিরোধী দলের বৈঠকে প্রাক্তন এই আমলার নাম নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বৈঠকে বসেছিল বিরোধী দলগুলি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে জেডিইউ এদিন বৈঠকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন করেছে। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী বাছাইয়ের বৈঠকে হাজির ছিলেন জেডিইউ নেতা শরদ যাদব। বৈঠকে বিরোধীরা সর্বসম্মতভাবে মহাত্মা গান্ধীর নাতিকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে। বৈঠকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সিপিএম এর সীতারাম ইয়েচুরি, তৃণমূলের ডেরেক ওব্রায়েন, ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ, সুপার নরেশ আগরওয়াল ও বিএসপির সতীশ চন্দ্র মিশ্র উপস্থিত ছিলেন। বৈঠকের শেষে সোনিয়া বলেন, 18টি বিরোধী দল সর্বসম্মতভাবে গোপালকৃষ্ণ গান্ধীকে প্রার্থী হিসেবে গ্রহণ করেছে। আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি বিরোধীদের যৌথ প্রার্থী হতে রাজি হয়েছেন। গোপালকৃষ্ণ গান্ধীকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইট বার্তায় মমতা লিখেছেন, গোপালকৃষ্ণ গান্ধীর বিশ্বযোগ্যতাই তার সম্পদ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ইতিমধ্যে মৃত 37 জন বলে খবর। অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ, ইতিমধ্যে মৃত্যু হয়েছে 37 জনের। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় 30,000 মানুষ। এদিকে মালবাজারের চাপা ভাঙায় পর নতুন করে ভাঙন শুরু গজলডোবায়। তবে জলপাইগুড়ি ময়নাগুড়িতে পরিস্থিতির উন্নতি হয়েছে। গজলডোবা থেকে আরো 1922.23 কিউসেক জল ছাড়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, মৃত্যু হয়েছে হরিণ সহ অন্যান্য বন্যপ্রাণীর। জল থেকে বাঁচতে উঁচু জায়গায় খোঁজে ছুটছে পশুরা। বন্যা পরিস্থিতি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে পরিস্থিতির উন্নতি হয়েছে জলপাইগুড়ি ময়নাগুড়ি ব্লকে। কয়েকটি এলাকায় জল জমলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জল নেমে যায়। দমোহনী থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তীর্ণ এলাকা থেকে হলুদ সংকেত তুলে নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিচ্ছি সঠিক বিজ্ঞাপন বিরতি, ফিরেছি অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। চলো খাই প্রাণ ম্যাজিক কাপ। জেলিল্যান্ড চলো যাই সকলে মিলে, ফাটাফাটি মজা হোক টপ গিলে। যত চাও করে নাও, মন হবে হ্যাপি। জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে। জেলি আনে জিভে জল যখন তখন, লিচু খাও যত খুশি চাইবে যেমন। গিলি গিলি কাপ কাপ, প্রাণের ম্যাজিক কাপ, লিচুর সাথে জেলি জাদু। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার। তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন, যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি, বিয়ের রকমারি বেনারসি, ঢাকায় জামদানি, কাঞ্জিভারম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার। রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম। তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন 10 থেকে 25% অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলংকারে। আসুন বরণ করে নিন
সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। সোমবার থেকে আইপিএফটি টাকা অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেল রাস্তা অবরোধ এখনো জারি রইল তেলিয়ামুড়ায়। সোমবার সকাল ৬টা থেকে আইপিএফটি টাকা অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেল রাস্তা অবরোধ এখনো জারি। সোমবার সকাল থেকে তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও দুপুরের পর সাংবাদিক সহ পুলিশ প্রশাসন ও অ্যাম্বুলেন্সকে ধারে কাছেও আসতে দেওয়া হয়নি। তবে মঙ্গলবার সকাল থেকে আবার সাংবাদিকদের প্রবেশের ব্যবস্থা করে দলের নেতৃত্ব এমসি দেববর্মা। তিনি জানান, এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো আলোচনার আশ্বাস দেওয়া হয়নি। তাদের দাবি পূরণের জন্য তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং জাতীয় সড়ক তথা বড়মুড়া দিয়ে অ্যাম্বুলেন্স, দুধের গাড়ি, পুলিশ প্রশাসনের ও সাংবাদিকদের গাড়ি যেতে দেওয়া হচ্ছে বলে তিনি জানান। একজন প্রাইভেট গাড়িতে নিয়ে আসে, তারা যদি জেনুইনলি একজন রুগী নিয়ে আসে, ডেফিনেটলি হি উইল বি অ্যালাউড অ্যাজ লাইক অ্যাজ অ্যাম্বুলেন্স। আর আপনারা খোলা। তবে দফায় দফায় তাদের নেতৃত্বদের মধ্যে বৈঠক চলছে। প্রশাসন হাত বাড়ালে হয়তোবা আগামীকালের মধ্যেই অবরোধ উঠে যেতে পারে। এই আন্দোলন কর্মসূচি অনেক আগেই ঘোষণা করেছি, 2-3 মাস আগেই আমরা ঘোষণা করেছিলাম। কাজেই এটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তাদের কাছে আমরা ইন অ্যাডভান্স টাইমলি আমরা নোটিশগুলো পাঠিয়ে দিয়েছি। কাজেই এই অনুসারেই আমরা গত নোটিশ পাঠাইছি। সেই নোটিশ পাঠানো থেকে শুরু করে এখন পর্যন্ত রাজ্য সরকারের কাছ থেকে আমরা কোনো চিঠি এখনো পাই নাই। তোমাদের এই বনটা এটা আইনি বেআইনি বা যে কোনো রকম মন্তব্য এটা আমরা পাই নাই। শুধুমাত্র ত্রিপুরা সরকার দুইটা প্রেস রিলিজ ইস্যু করছে, কয়েকদিন পর পরে 2টা প্রেস রিলিজ ইস্যু করিয়া কইছে যে বনটা এটা শান্তি সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে এটা খুব একটা আনবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানী আগরতলা বাধারঘাটে বাণিজ্যিক এলাকার বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। রাজধানী আগরতলা বাধারঘাটে বাণিজ্যিক এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। আগরতলা সদর মহকুমা শাসক সুমিত রায় চৌধুরী জানিয়েছেন, গভীর রাতে বাধারঘাটের ওয়্যারহাউস কমপ্লেক্সে একটি বৈদ্যুতিক তার সরঞ্জামের গুদামে আগুন লাগে। তারপর তা অন্যান্য গুদামেও মজুদ ভান্ডারগুলিতে ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ছড়াতে থাকে। পার্শ্ববর্তী এলাকায় জনগণ বাধারঘাটের অগ্নি নির্বাপক শাখায় খবর দেয়। সেখান থেকে দমকল বাহিনী 2টি ইঞ্জিন দ্রুত ছুটে আসে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। ফলে রাজধানী আগরতলা অন্যান্য দমকল বাহিনীর কার্যালয়গুলিতে জরুরি বার্তা পাঠানো হয় এবং পরে আরো 5টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। পরে কমপক্ষে 7 ঘন্টা বিস্তর চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সদর মহকুমা শাসক সুমিত রায় চৌধুরী আরো বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর সমগ্র এলাকায় ছড়িয়ে পড়া ধোঁয়া নিয়ে নতুন সমস্যা দেখা দেয়। সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা দেখা দেয়। ধোঁয়া নিয়ন্ত্রণে আনতে অনেক পদক্ষেপ নিতে হয়েছে, যদিও পরে টানা বর্ষণ শুরু হওয়ায় ধোঁয়া নিয়ন্ত্রণে চলে আসে। ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি, তবে এই ক্ষতির পরিমাণ অর্ধকোটি হবে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কিছু পাওয়া যায়নি, তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। 12:40 রাত্র আগুন পড়ে গেছে, এখনো আছে। আপনি আমরা দূর লেগে এখন ঢুকতে পারতেছি না, এখনো কিছু করতে পারলাম না। টোটাল 7টা ইঞ্জিন, মানে রাতে পেয়ে করতেছে। হ্যাঁ, রাতে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চরিলামে কংগ্রেস ছাড়লেন 50 জন নেতাকর্মী। মঙ্গলবার শ্রীশ্রীমাল স্থিত কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই পদত্যাগের কথা জানান নেতৃত্বরা। চরিলামে কংগ্রেস ছাড়লেন 50 জন নেতাকর্মী। এর মধ্যে রয়েছে চরিলাম ব্লক কংগ্রেস সভাপতি অমল দেবনাথ, যুব কংগ্রেস সভাপতি সুমন দেবনাথ, মহিলা নেত্রী হিমানী দেবনাথ, উপজাতি নেতা বিরলাল দেববর্মা সহ আরো অনেকে। মঙ্গলবার সন্ধ্যায় শ্রীশ্রীমাল স্থিত কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই পদত্যাগের কথা জানান নেতৃত্বরা। তারা বলেন, কংগ্রেস দিয়ে এ রাজ্যে পরিবর্তন সম্ভব নয়। দিল্লিতে কংগ্রেস সিপিএম এর মিতালি এই রাজ্যের বাম বিরোধী মানুষ ভালো চোখে দেখছে না। ত্রিপুরা কংগ্রেস কর্মী সমর্থকরা দিন দিন নেতৃত্বের উপর আস্থা হারাচ্ছে। রাজ্যের সমস্ত জায়গায় কংগ্রেস ভেঙে খান খান। দলীয় কর্মসূচি নেই, বুথ কমিটি গড়ার লোক নেই। ব্লক সভাপতি অমল
অমল দেবনাথ জানান, আগামী কিছুদিনের মধ্যে দল বলে বিজেপিতে যোগ দেবেন এবং তাদের এই পদত্যাগ পত্র বুধবার ফ্যাক্স যোগে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার কাছে পাঠিয়ে দেবেন। আমাদের মূল বক্তব্য যে আমরা এই চরিলাম এলাকার ভোটাররা জানতেন বা চরিলাম এলাকার সম্মানিত মানুষ যারা আছেন, চরিলাম বিধানসভায় বসবাস করেন, তারা জানতেন বা জানেন আমরা কংগ্রেসের সঙ্গে যুক্ত। আমরা কংগ্রেসের কর্মী হিসাবে এই এলাকাতে দীর্ঘদিন যাবত আমরা কাজ করছি। বর্তমানে কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে কংগ্রেসের মধ্যে গণতন্ত্রের অভাব এবং দিল্লিতে কংগ্রেস সিপিএমের যে সম্পর্ক, সেই কারণে তার বিরুদ্ধে এই চরিলাম এলাকার মানুষ চাইছেন, চরিলামের সম্মানিত ভোটাররা চাইছেন আমরা বিজেপির হয়ে আমরা লড়াই করব এবং আগামী দিনে এটা চরিলাম মানুষের সিদ্ধান্ত। এবং আমরা আজকে এই সাংবাদিক বৈঠকে আমরা এখান থেকে ঘোষণা করছি যে আমরা চরিলামের, আমি বিশেষ করে ব্লক কংগ্রেসের সভাপতি, আমি আজকে এখানে সিদ্ধান্ত ঘোষণা করছি যে আমি আমার এই দায়িত্ব থেকে পদত্যাগ করছি এবং কংগ্রেসের সাধারণ সদস্য পদ থেকে পদত্যাগ করছি। পিওর রিপোর্ট, খবর ত্রিপুরা। বিভিন্ন দাবি নিয়ে মঙ্গলবার বিজেপি কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে, থানা ঘেরাও এবং থানার সামনে রাস্তা অবরোধে বসে। অবশেষে পুলিশের আশ্বাসে মুক্ত হয় এই অবরোধ। সোমবার রাতে কৈলাসহরের ফুলবাড়িকান্দি গ্রামে বিজেপির রাজ্য কমিটির সম্পাদক নীতিশ দে এবং বিজেপি ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ সাহা দলীয় কাজ যান। গ্রামে ঢোকা মাত্রই সিপিএম কৈলাসহর পূর্বাঞ্চল কমিটির সম্পাদক সুরমান আলীর নেতৃত্বে আরো 6 জন মিলে নীতিশ দে এবং অরুণ সাহাকে ঘেরাও করে। সঙ্গে সঙ্গে নীতিশ কৈলাসহর থানায় ফোন করলে পুলিশ খুব শীঘ্রই যথাস্থানে পৌঁছে এবং পুলিশের সঙ্গে শহরে ফিরে আসে। রাতে বিজেপি কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে। মঙ্গলবার দুপুরে বিজেপি কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে, থানা ঘেরাও করে এবং থানার সামনে রাস্তা অবরোধ করে। পুলিশ 2 দিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার করবে এই আশ্বাসে অবরোধ প্রত্যাহার হয়। যখন আমি এবং অরুণ সাহা আমাদের ফুলবাড়িকান্দির কার্যকর্তাদের নিয়ে ওইখানে আমাদের দলে কিছু লোক যোগদান করবেন এই বিষয়ে আলোচনা করতে যাই, তখন সুরমান আলীর নেতৃত্বে ওইখানে কিছু লোক আমাদের উপর আক্রমণ করবার পরিকল্পনা গ্রহণ করে এবং আমাদেরকে ব্যারিকেড করে রাখে। পরবর্তী সময় আমরা কৈলাসহর থানার সাথে যোগাযোগ করার সাথে সাথেই কৈলাসহর পুলিশ প্রশাসন আমাদেরকে সেই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসে। আমাদের কার্যকর্তারাও সেই সময় সেখানে যায় এবং আমরা সেখান থেকে ফিরে আসি। পরিকল্পনা ছিল সিপিএম দলের যে আমাদের উপর আক্রমণ সংগ্রহ করবে এবং আমাদেরকে প্রাণনাশের পরিকল্পনা ছিল সিপিএমের। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে কৈলাসহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে থানার সামনে আমরা ধর্ণা সংগঠিত করেছি। আমরা প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে সময় চেয়েছেন 2 দিনের মধ্যে তারা আসামি অ্যারেস্ট করবেন। যদি 2 দিনের মধ্যে আসামিদের অ্যারেস্ট না করা হয়, দিকে দিকে যেভাবে আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ হচ্ছে, আমাদের হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, সেইগুলি যদি পদক্ষেপ প্রশাসন গ্রহণ না করে আমরা পরবর্তী সময় থানার সামনে আমরা ধর্ণায় বসতে বাধ্য হব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের 36তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে মঙ্গলবার বিশালগড় মোটর স্ট্যান্ডে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের 36তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে মঙ্গলবার বিশালগড় মোটর স্ট্যান্ডে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তা ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন বিশালগড় বিভাগীয় কমিটি। বিশালগড় পৌর পরিষদের চেয়ারপারসন পূর্ণিমা চক্রবর্তী শিবিরে উদ্বোধন করেন। বক্তব্য রাখেন জেলা পরিষদ সভাপতি ফখরুদ্দিন আহমেদ, উদ্বোধক পূর্ণিমা চক্রবর্তী প্রমুখ। তাছাড়া এদিনের রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক মাখনলাল বৈদ্য, সংগঠনের সম্পাদক নারায়ণনাথ ভৌমিক। মোট 40 জন মোটর শ্রমিক এদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। তার বিকল্প কোনো দান নেই। আমরা অনেক দানই করে থাকি, কিন্তু ওইগুলো দান মূলত কোনো কাজে আসে না, কোনো কল্যাণে আসে না। তো রক্তদান মহৎ দান বলতে এই যেমন একটা গাছ, সে অক্সিজেন দেয়, সে কাউকে কিছু বলে না, সে নীরবে সারা এই যে প্রাণী জগৎকে বাঁচিয়ে রাখে। আমরা অনুভব করতে পারি না যে একটা গাছ, এই যে গাছ তারা অক্সিজেন দিয়ে মানুষকে যেমন বাঁচিয়ে রাখে, রক্তটাও আপনার রক্ত আরেকজনকে দিয়ে আপনি তাকে বাঁচিয়ে রাখছেন, কিন্তু আপনি জানেন না কে রক্তটা পেয়েছে, কে বেঁচে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 16 জুলাই সারা রাজ্যের সাথে কৈলাসহরের ঊনকোটি জেলায় ও কৈলাসহর কোর্ট প্রাঙ্গণে জাতীয় লোক আদালত ও মহা লোক আদালত অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানান ঊনকোটি জেলা ও দায়রা জজ একে নাথ।
আগামী 16 জুলাই সারা রাজ্যের সাথে কৈলাসহরের ঊনকোটি জেলায় কৈলাসহর কোর্ট প্রাঙ্গণে জাতীয় লোক আদালত এবং মহা লোক আদালত অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে জানান ঊনকোটি জেলা ও দায়রা জজ একে নাথ। মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ একে নাথের চেম্বারে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। একে নাথ ছাড়াও উপস্থিত ছিলেন বিচারক রামপ্রসাদ চক্রবর্তী, জেলা দায়রা জজের সচিব বিমল দাশগুপ্ত, ঊনকোটি জেলার ডিটিও এবং এমবিআই। সাংবাদিক সম্মেলনে একে নাথ বলেন, 16 জুলাই কৈলাসহর কোর্ট প্রাঙ্গণে মোট 2টি কোর্টে 900টি মামলা উঠবে এবং ওই দিনে ওই জেলা জজের অধীনে কৈলাসহর ছাড়াও আরো 3টি জায়গায় হবে লোক আদালত। এগুলি হলো কমলপুর, গন্ডাছড়া এবং লংতরাই ভ্যালি। কমলপুর কোর্টে 3400টি মামলা, লংতরাই ভ্যালিতে 1000টি মামলা এবং গন্ডাছড়াতে 460টি মামলা উঠবে। 16 জুলাই আমাদের এখানে এই মহালোক আদালত হবে, যেখানে শুধু আপনার ট্রাফিক চালান যে কেসগুলি আছে, যেটা ট্রাফিক আইন লঙ্ঘন যে ব্যাপারটা, ওই কেসগুলি এখানে নেওয়া হবে এবং এখানে স্পেশাল কনসিডারেশন দিয়ে আপনাদের মানে যারা থাকবে এই কেসের যারা বিবাদী তারা এখানে এসে স্পেশাল কনসিডারেশন পাবে এবং ফাইনের অ্যামাউন্ট অনেক মানে কম হবে এবং এটা একটা বিশেষ সুবিধা, এটা স্পেশাল মানে সুযোগ তাদের জন্য এই কেসটা শেষ করার। এছাড়াও একে নাথ বলেন, এটাই যে এটাতে স্পেশাল কনসিডারেশন দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সরকারি কাজে ব্যবহৃত রড চুরিকে কেন্দ্র করে উত্তপ্ত কমলাসাগর ফুলতলি এলাকার রাজনৈতিক পরিস্থিতি। সরকারি কাজে ব্যবহৃত রড চুরিকে কেন্দ্র করে উত্তপ্ত কমলাসাগর ফুলতলি এলাকায় রাজনৈতিক পরিস্থিতি। ঘটনায় জানা যায়, ফুলতলি বাজারে স্টল তৈরি করার জন্য ঠিকাদার শাহিদুল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। যথারীতি কাজও আরম্ভ হয় স্টল বানানোর, কিন্তু সোমবার গভীর রাতে শহীদুল হোসেন 300 কেজির অধিক রড চুরি করে অন্যত্র রেখে দেয়। মঙ্গলবার সকালবেলা ফুলতলি বাজারের জনগণ একটি পরিত্যক্ত জায়গায় রডগুলি দেখে সন্দেহ হয়, তখন শাহিদুল হোসেনকে ডেকে আনে। এলাকার জানাজানি হতেই জনগণে ভিড় জমায়। পরে অবস্থা বেগতিক দেখে শাহিদুল হোসেন পালিয়ে যায়। এইদিকে বিজেপির পক্ষ থেকে সরাসরি স্থানীয় ফুলতলি পঞ্চায়েতের নেতাদের মদতে চুরি হয়েছে বলে দাবি করেন। আরো বলেন, পূর্বেও অনেক চুরি হয়েছে নেতাদের মদতে। ছবি তুলছিলেন রডগুলো, তখন এই পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের যিনি মেম্বার আছেন ধর্মিয়া মহাশয়, উনি আমাকে বলছেন যে ওটা শেষ হয়ে যাবে, এই চুরির বিচার হবে, উনি শেষ করবে। তার মানে উনি জানেন কে চুরি করেছে। তো এই ঘটনার পেছনে আমার মনে হয় শাসক দলীয় পঞ্চায়েতের যারা নেতৃত্ব দিচ্ছেন, মেম্বাররা যারা রয়েছেন, হয়তোবা তারা জানেন কে চুরি করেছে এই নির্মীয়মান বাজার শেডের রডগুলো। অন্যদিকে সিপিএম বিজেপির কথা উড়িয়ে দিয়ে বলেন, যে ব্যক্তি চুরি করেছে তার উপযুক্ত শাস্তি হোক। এই ব্যাপার তো সিপিএম নেতারা পঞ্চায়েত কোনো এটার মধ্যে কোনো জড়িত না, ইনভলভ নাই। এটা রাজনৈতিক ষড়যন্ত্র, এটা রাজনৈতিক চক্রান্ত। আমরা এলাকাবাসীর তরফ থেকে শুনছি, জানছি যে রড মার্কেট স্টল থেকে চুরি হয়েছে এবং এর জন্য দায়ী আয়ু নিজে করে গেছে, তার হেডমিস্ত্রি দায়ী। হেডমিস্ত্রি তাকে অ্যারেস্ট করে আইনগতভাবে শাস্তি দেওয়া হোক, আমরা এটা চাই। পরে আমতলী থানায় খবর দিলে ইঞ্জিনিয়ার ছুটে আসে, ঠিকাদারের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেন এবং চুরির রডগুলি থানায় নিয়ে যায়। জানা যায় রডগুলির মূল্য 40,000-এরও অধিক। এই নিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাড়ি থেকে নিখোঁজ এক যুবকের পচা গলার মৃতদেহ উদ্ধার হলো তেলিয়ামুড়া হাসপাতালের কোয়ার্টারের পেছনে একটি পুকুরে। এই ঘটনায় চাঞ্চল্যকর অবস্থা গোটা এলাকা জুড়ে। বাড়ি থেকে নিখোঁজ এক যুবকের পচা গলার মৃতদেহ উদ্ধার হলো তেলিয়ামুড়া হাসপাতালের কোয়ার্টারের পেছনে একটি পুকুরে। তার পরিবারের ধারণা, খুন করে মৃতদেহ এখানে ফেলে রাখা হয়েছে। খবরে জানা যায়, গত 2রা জুলাই মাইগঙ্গার শিবু সরকার বাড়ি থেকে নিখোঁজ ছিল সে। 5 দিন পর তারা তেলিয়ামুড়া থানায় মিসিং ডায়েরি করে। অবশেষে মঙ্গলবার সকালে 11টা নাগাদ হাসপাতাল কোয়ার্টারের একটি বাসিন্দা দেখতে পায় মৃতদেহ। খবর পেয়ে পুলিশ এসে তদন্তে নামে। তার সাথে থাকা ব্যাগে তার আই কার্ড সহ কাগজপত্র দেখে দেহ শনাক্ত করা যায়। দেহে পচন ধরেছে। তার এক নিকট আত্মীয় দীপক সরকার জানায়, তাদের ধারণা কোনো কারণে কেউ বা কারা খুন করে এখানে ফেলে রেখে গেছে। তো আমি স্নান করবো আর কি, বালতির জল ভরাম বালতির মধ্যে। এরপর আমি বালতির মধ্যে জল ভরাই দিয়ে যাবো, এমন টাইমে বালতির মধ্যে দেখি আছে না বড় বড় শামুক, এই বড় বড়। তো আমি শামুকটি এটা ফালাইলো জলের ভিতরে ফালাম। তো এদিকে দরজা খুলি না, তো আমি কই জলের মধ্যে ফালাই দিব, ফালাইলে এটা উঠতে পারতো না শামুকটি। তারপরে আমি এটা ধরছি কাগজ দিয়ে, সেটা আমি যেমন ডিল দিছি, মাছই আছে না বম করে উঠছে।
তো আমি ইতিরে এত বড় মাছই আবার চোখের মধ্যে লাগছে একটা বেল মানুষের মতো লাগতেছে কেমন জানি থাকতে করে আমি পড়ে গেছে জ্ঞানের মধ্যে পড়ে গেছে পরে একটু পরে তোমার জ্ঞান রাখছে পরে আমি ওই দিদি তারা ডাক দিয়েছি দিদি তারা ডাকছে দিদি আইসে দিদি আইও চিনতে পারে না তারপর এখানে দাদারে আর দিদিরা ডাক দিয়েছে এরা দুজন গেছে গিয়ে সেরা দরজাটা খুললিয়া যখন মানে পা বাড়াইছে তখন দেখে এটা মানে বডির মতো আমি পুলিশ দেহ উদ্ধার করে তদন্ত করছে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছে খবর শিরোনাম। জম্মু কাশ্মীর আবার তীর্থযাত্রী পরিবাহে একটি বাসে হামলা চালিয়েছে জঙ্গিরা। সোমবার অনন্তনগর রাস্তায় চালানো এই হামলায় অন্তত 7 তীর্থযাত্রী প্রাণ হারিয়েছে। নিহতদের অর্থ সাহায্য ঘোষণা দিল কেন্দ্র ও রাজ্য। উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের পছন্দের প্রার্থী পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী এদিন আয়োজিত বিরোধী দলের বৈঠকে প্রাক্তন এই আমলার নাম নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ইতিমধ্যে মৃত 37 জন বলে খবর। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।